শুরু হয়ে গেল আপনাদের সবার পছন্দের নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। আজ বৃহস্পতিবার, তাও আবার বৃহস্পতিবারের সন্ধ্যাবেলাটা সপ্তাহের সমস্ত ক্লান্তি দূর করে মনে হয় যে একটা ফুর্তি ফুর্তি ভাব আসে। সো এরকম একটা আনন্দ নিয়ে কিন্তু আমরা জীবনটাকে সবসময় পার করতে চাই, কিন্তু অনেক সময় দেখা যায় জীবনে একটু হোঁচট খেতেই হয়, ভুল ত্রুটি তো হয়, অনেক সময় হতাশা আসে, কিন্তু সেখানে আবার আমরা কেউ কেউ ভেঙে পড়ি, কেউ কেউ আবার রুখে দাঁড়ায়। এই যে জীবনটাকে রুখে দাঁড়িয়ে আবার সুন্দরভাবে যখন গতিময় করতে হয়, অনেক সময় কিন্তু নিজের দৃষ্টিভঙ্গিটাকেও কিন্তু একটু চেঞ্জ করতে হয়। যেমন ধরেন, আমি যদি এভাবে করে না হয়ে আরেকটু ওভাবে করে যদি করতাম, তাহলে হয়তো ব্যাপারটা একটু অন্যরকম হতো। তো সব কিছু মিলিয়ে নিজের দৃষ্টিভঙ্গি, নিজের ভিশন, সব কিছুকে কিন্তু আমাদের একটু বদলাতে হয়। এরকম একটা সুন্দর বিষয় হচ্ছে আগে নিজেকে বদলান। এরকম একটা সুন্দর বিষয় নিয়ে আজকে আমরা আড্ডা দিব, বুঝতেই পারছেন, এবং আমি সম্প্রীতি আজকে আছি আপনাদের সাথে এবং থাকবো নেক্সট 1 ঘন্টা। এবং নিজেকে বদলান, নিজেকে বদলানোর জন্য কিন্তু একটুখানি চেষ্টা হলে, এবং কারোর কিন্তু এখানে ক্ষতি হয় না, আপনার নিজেরও কিন্তু ক্ষতি হয় না, এটাতে কিন্তু সবারই মঙ্গল। যখন বদলানো দরকার অন্যের কথাই না, নিজের আমি বলবো নিজের মূল্যবোধ থেকে যদি মনে হয় যে না, নিজের বদলানোতে পুরো পরিস্থিতি এবং পারিপার্শ্বিকতা যদি আরও বেশি সবার জন্য মঙ্গলকর হয়, তাহলে কেন না। এরকম একটা বিষয় নিয়ে আমরা আজকে আড্ডা দিব এবং আপনাদের জন্য দুজন অসাধারণ অতিথি নিয়ে এসেছি। যদি আড্ডা দিতে দিতে আপনাদের কোনো রকমের প্রশ্ন এবং অভিজ্ঞতার দরকার হয় এবং খুব মূল্যবান কিছু প্রশ্নের উত্তর দরকার হয়, এই কারণে একজন অভিজ্ঞ এবং অসাধারণ একজন বড় মাপের অতিথি নিয়ে এসেছি। আমি আমার অতিথিদের সাথে আপনাদেরকে আগে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন ডক্টর দৌলাতুন নাহার খানম, উনি একজন পরিচালক, সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদ। অনেক অনেক ধন্যবাদ, আপনার এই ব্যস্ততার মধ্যেও আপনি আমাদের সাথে এসেছেন, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ সম্প্রীতি, তোমাকেও আমার অশেষ ধন্যবাদ যে আমাকে এখানে কিছু আজকের এই চমৎকার আড্ডায় আমাকে যোগদান করার সুযোগ করে দিয়েছো। অবশ্যই অবশ্যই। এবং দর্শক, এই যে বিষয়টা নিয়ে আড্ডা দিতে দিতে যদি আপনাদের কখনো একটু মনে হয় যে এবার একটু গান শুনি আর একটু বিনোদনও দরকার, সেটার জন্য কিন্তু আমরা একজন গানের পাখিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আমাদের সাথে আছেন তাসনিম তাবাসসুম মনীষা, সঙ্গীত শিল্পী ও শিক্ষক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। মনীষা, অনেক অনেক শুভেচ্ছা তোমাকে আমাদের এই নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডায়। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ ম্যাম। আপনাকে এখানে তো আমরা জানি যে আপনি পরিচালক, সোনালী ব্যাংক পরিচালনার, এছাড়াও আপনি আরও অনেক অনেক কিছু করছেন। আপনার কাছে থেকে আসলে আপনার সার্বিক পরিচয়টা আমরা আগে জানতে চাই। আসলে আমি তো এখন বর্তমানে পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে আছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি আমার কেরিয়ার শুরু করেছি তোমার ব্যাংকিংয়ে। এখন আজকে যেমন আমাদের টপিকসটা আড্ডা মারার যে আগে নিজেকে বদলান, আসলে আমি মনে হয় যে আমি ওরকম বদলাতে পেরেছি নিজেকে আর কি, এটুকু আমি মনে করি যে বদলাতে পেরেছি বলেই হয়তো আজকের এই পজিশনে আমি উঠে আসতে পেরেছি। আমি আসলে শুরু করেছিলাম আমার কেরিয়ার ব্যাংকিং থেকে শুরু করেছিলাম। তা ব্যাংকিং জগতে আমি জয়েন করেছিলাম 86-এ, মানে জাস্ট পাস করার পরপরই আমি ব্যাংকে জয়েন করেছি। কিন্তু আসলে আমার যে কেরিয়ার, আমার যে রেজাল্ট, আমার অল থ্রু ফার্স্ট ক্লাস ছিল। তো সেক্ষেত্রে কিন্তু আমার ইউনিভার্সিটি টিচার হওয়ার কথা, লাইক ইউ, আমার কিন্তু ইউনিভার্সিটি টিচার হওয়ার কথা, কিন্তু আমার সেটা হয়ে ওঠে নাই। আসলে হয়েছে কি যে তখন রেজাল্ট করার পরপরই ওই ব্যাংকের জয়েন একটা অ্যাডভার্টাইজমেন্ট হলো, আমি হলাম, আর চাকরি হয়ে গেল সঙ্গে সঙ্গে, তখন জয়েন করে ফেললাম। অ্যাকচুয়ালি আমার তখনই মূলত আমার ইচ্ছা ছিল যে আসলে আমি হায়ার এডুকেশনটা করবো, পিএইচডিটা করবো। তো ব্যাংকে জয়েন করে ফেললাম, এবং ব্যাংকে জয়েন করার পরে 2 বছরের মাথায় আমার কিন্তু স্কলারশিপ হয়ে গেল, ইন্ডিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ। At that time, actually, I was pregnant. এই যে নিজেকে বদলান মানুষের যে এই যে ধরনের একটা দৃঢ় চেতনা যে আমি আমাকে নিজেকে বদলাতে পেরেছি, এটা কিন্তু আমার একটা ডিজায়ার ছিল যে আমি হায়ার এডুকেশন করবই, যেভাবেই হোক সেটা। কিন্তু আপনি তো জানেন যে আসলে আমাদের সমাজ ব্যবস্থা কীরকম, মেয়েদেরকে বাইরে যাওয়া, একা একা পিএইচডি করা, ওইটা করা সেটা করা, অনেক বাধা বিপত্তির ভিতর দিয়েও আমি পার হতে পেরেছি। তা আমার বাচ্চা যখন হলো, প্রায় বাচ্চাটাকে 9 মাসে রেখে আমি আমার পিএইচডি করতে চলে গেলাম। এটাও কিন্তু একটা বিরাট বদল, আসলে আমি আজকে নিজেকে বদলাতে পেরেছি এবং এত বড় ডিগ্রিটা অ্যাচিভ করতে পেরেছি বলেই কিন্তু আজকে আমি এই স্টেজে আসতে পেরেছি। আমি তো ধরেন একদম এখন মনে কর ব্যাংকিং জগতে তো প্রায় আমার চাকরি শেষ করেছি। হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে রিটায়ার করেছি।
তারপরে রিটায়ার করেছি, দেখেন রিটায়ার করেছি 2018-তে, আবার 19-এই সোনালী ব্যাংকের আমার ওই ডাইরেক্টরশিপের অফারটা পেয়েছি। অ্যাট দ্যাট টাইম আমি আসলে আমেরিকায় ছিলাম। আমি ভাবছিলাম যে আর চাকরি টাকরি করবো না, এবার একটু ঘুরে ঘুরে দেখি, পৃথিবীটা একটু ঘুরে ঘুরে দেখবো বলে 6 তারিখে রিটায়ারমেন্ট হয়েছে, আমি 13 তারিখে আমেরিকাতে চলে গিয়েছি। কিন্তু সেখান থেকে শুনেই জানলাম যে আপনাকে মানে পরিচালক করা হয়েছে সোনালী ব্যাংকে। তখন আমি মানে সোনালী ব্যাংকে পরে আমি আমার ফ্লাইট ক্যান্সেল করে, আমার সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করে আবার চলে আসলাম এখানে আর কি, এসে জয়েন করলাম। এখন আমার সেকেন্ড টার্ম চলতেছে এটা। অ্যাকচুয়ালি আমাদের যে আজকের যে টপিকসটা, আমি মনে করি যে আসলে আমাদের প্রত্যেকের জীবনের সাথে, আপনিও যদি মনে করেন যে আপনার জীবনের সাথে, ও যদি মনে করে ওর জীবনের সাথে, প্রত্যেকের সাথে কিন্তু নিজেদের বদলানোর একটা সম্পর্ক থাকে, তাই না? অবশ্যই, কারণ নিজেকে বদলানো আসলে আমরা যদি প্রথমে পৃথিবী কিন্তু এটা শুরু থেকেই ছিল, এবং এটা কিন্তু একটা কঠিন কাজ। মানে এটা কিন্তু সবচেয়ে একটা জটিলতম কাজ, যে নিজেকে পরিবর্তন করা বা নিজেকে জানা যে আমি কি, আমার কি চাওয়া, আমি কি চাই, আসলে আমি কি করতে চাই। এই জিনিসগুলো যদি আমরা ডিসাইড না করতে পারি, তাহলে তো আমরা কিছুই করতে পারবো না সমাজের জন্য, তাই না? অ্যাকচুয়ালি মানে তোমাকে ছোট যে অ্যাকচুয়ালি আমার ওয়ান্টিংটা কি, আমি কি চাই, আমি কিভাবে নিজকে, তখন কিন্তু তোমাকে সেই চিন্তা চেতনার সাথে সাথেই নিজেকে পরিবর্তনটা আনতে হবে। এবং নিজেকে বদলাতে পারলেই কিন্তু তুমি আরেকজনকে বদলাতে পারবে, তোমার পরিবারকে বদলাতে পারবে, তোমার সমাজকে বদলানো যাবে, তাই না? এভাবেই কিন্তু আমরা আসলে একটা বিরাট পরিবর্তন আনতে পারবো, এবং আমরা আলটিমেটলি আমরা দেশকেই বদলাতে পারবো। এটার সাথে হ্যাঁ, কারণ আমাদের নিজের পরিবর্তনটা খুব জরুরি দরকার। নিজের পরিবর্তন ছাড়া আসলে কখনই অন্য কিছু পরিবর্তন করা সম্ভব বলে আমি মনে করি না। অসাধারণ, অসাধারণ। এবং ম্যাম, আমি আপনাকে এটাই বলবো যে আপনি হচ্ছেন বাংলাদেশের একজন পায়োনিয়ার, এবং এই সেক্টরে ধরেন যারাই আছে, যত নারীরা আছেন এই সেক্টরে, তাদের সবার ড্রিম আপনি হোল্ড করছেন। এবং সত্যি কথা, সবারই কিন্তু ড্রিম আপনার এই পজিশনেই আসা, যাওয়াটা। প্রত্যেকেই তার মানে ইনস্টিটিউশনে হায়ার পজিশনটা অ্যাচিভ করতে চায়, এবং একটা মহিলা হিসেবে সেই পজিশনটা অ্যাচিভ করতে হলে কিন্তু অনেক দৃঢ়তার দরকার। আপনাকেও আপনার মতো করে চিন্তা করবে, আপনাকে আপনার ভিতরকে পরিবর্তন আনতে হবে, তাই না? যেমন আমাদের লিডার মহাত্মা গান্ধী বলেছে যে কিছু পরিবর্তন আগে, যদি তুমি কিছু পরিবর্তন করতে চাও তাহলে আগে নিজেকে পরিবর্তন করো। আর দেখেন কতশো বছর আগে সে সক্রেটিস আমাদেরকে বলছে যে নো দাই সেলফ, তুমি তোমার নিজেকে জানো। আসলে যে নিজেকে জানতে পেরে যে পারবে, সে কিন্তু সমাজকে জানতে পারবে, আপনার আশেপাশে সবাইকে জানতে পারবে। কারণ নিজেকে জানাটাই কিন্তু আপনার মানে নলেজ অর্জনের একটা প্রথম ধাপ, যে আমি আমাকে জানতে পেরেছি যে আমি কি। কিন্তু আসলে এই জিনিসটা খুবই ডিফিকাল্ট, খুব কঠিন একটা জিনিস। মানুষ কিন্তু সবসময় নিজেকে জানার চেষ্টা করে আসছে, কিন্তু অ্যাকচুয়ালি সেন্সে কি মানুষ আসলে আমরা কি সব জানতে পারছি কি নিজেকে? কারণ আমাদের মনটাও তো খুব পরিবর্তনশীল, তাই না? আসলে খুবই একসময় মনে হতো আমি ডাক্তার হব, ছোটবেলায় যখন মনে করেছিলাম যে আমি ডাক্তার হব, কখনো ব্যাংকে চাকরি করবো এটা আমি কখনোই চিন্তা করিনি। আমার বড় একটা ইচ্ছে ছিল যে ডাক্তার হওয়া। আরো অনেক আসলে আপনার কাছে থেকে যে কত কিছু আজকে আমরা জানবো, শিখবো। মনীষা, সুন্দর, তুমি গানের পাখি, এত সুন্দর করে এসেছো। তোমার গান নিয়ে আমাদেরকে আগে বলবে যে সঙ্গীত শিল্পী হওয়ার পিছনে প্রেরণা, এবং কিভাবে তুমি আজকে এই পজিশনে সঙ্গীত শিল্পী হলে, আমাদেরকে একটু বলবে। ছোটবেলা থেকেই গান খুব ভালো লাগতো। বাবা মা সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখতাম যে টিভিতে রবীন্দ্রসঙ্গীত শুনতো, তো এটা আমিও শুনতাম। শুনতে শুনতেই আমার মনের মধ্যে ভালো লাগা তৈরি হয়ে যায়, তো এই জন্য রবীন্দ্রসঙ্গীতটা করি। এবং গানের প্রতি একটা অদ্ভুত টান, ছোটবেলা থেকে আমি গুনগুন করতাম। গান শুনলেই মনে হয় যে আমি গাইতে পারবো বা গাইতাম। আর এ পর্যন্ত আসা, এখানে তো অনেক কষ্ট হয়েছে, কখনো অনেকে মানাও করেছে গান করা যাবে না, তাই? হ্যাঁ। আবার বাবা মায়ের অনুপ্রেরণাটা বেশি, মানে তারাই সবসময় বলেছে বাবা তুমি গান করো, গান করতেই হবে, এই তো। তারপর পেশাটাকে গান হিসেবে নিলে কিভাবে? আসলে গানেই যে পড়াশোনা করব বা গানের টিচারই হব, এটা কখনোই আশা করিনি। এটা আসলে হঠাৎ করে ফ্যামিলি সবাই বলল যে তুমি মিউজিকেই পড়ো, অনেক ভালো হবে, অন্যান্যতে পড়লেও ভালো হবে, মিউজিক করলে মনে হয় বেশি ভালো হয়, মিউজিকেই পড়ো। এবং আমার ইচ্ছা ছিল আমি মিউজিকের টিচার হব, ইউনিভার্সিটির টিচার হব মিউজিকে, হ্যাঁ। সেটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত বিভাগে হব। তো এখন তো স্কুলে হয়েছে, তারপর ইনশাল্লাহ অবশ্যই ইনশাল্লাহ হবে, অবশ্যই ইনশাল্লাহ হবে। আমরা কি মনীষার কাছে একটা গান শুনবো আগে? জি। আচ্ছা, আমি রবীন্দ্রনাথের বাউল অঙ্গের
পূজা পর্যায়ের একটি গান করছি। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারু, সেইখানে যোগ তোমার সাথে আমারু। নয় কোবনে নয় বেজনে, নয় কো আমার আপন মনে, নয় কোবনে নয় বেজনে, নয় কো আমার আপন মনে, সবার যেথায় আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারু, সেইখানে যোগ তোমার সাথে আমারও। খুব সুন্দর গলা। আসলে রবীন্দ্রসঙ্গীতের একটা প্যাটার্ন গলা আছে না, আমরা যেটা মনে করি, তোমার একটা পারফেক্ট গলা, আসলে খুবই চমৎকার। থ্যাংক ইউ সো মাচ মনীষা। ম্যাম, আপনার কাছে আবার প্রশ্ন করব। আমরা সবসময় যেটা দেখি যে এত বেশি যখন কেউ সাকসেসফুল হয় মনে হয় যে হ্যাঁ খুব সুন্দরভাবে স্মুথ সব কিছু হয়েছে, বাট ওটার ভিতরে যে কত কথা সেটা তো আর আমরা দেখতে পাই না। আমাদের এমন একটা কিছু বলেন যখন আপনি কখনো হয় না যে কোনো খারাপ সময় গেছে, একটা হতাশা সময় গেছে, তারপর আবার আপনি প্রথমে ইনডিসিশনে ভুগছিলেন যে কোনটা করবেন, অ্যান্ড দেন আপনি সেই হতাশা থেকে কিভাবে আবার অতিক্রম করলেন, সেরকম কিছু একটা বলবেন। ধন্যবাদ সুপ্রীতি। আসলে হচ্ছে কি যে জীবনটা তো অনেক লম্বা সময়, তাই না? অনেক লম্বাটা সময় আমরা পাড়ি দিয়ে আসছি। এর মধ্যে তো হতাশা কিছুটা থাকবে। যেমন আসলে আমি ওই ব্যাংকে চাকরি করবো, যেমন আমি এটাই আপনার বড় হতাশা ছিল। আমি কখনো সেটা পছন্দ করি না। আমাকে কিন্তু আসলে মানে সাকসেসের মানে চূড়ান্ত সীমায় কিন্তু সেটাই পৌঁছেছি আমি। বাট আসলে আমার ডিজায়ার ছিল সম্পূর্ণ ডিফারেন্ট, ডাক্তারি পড়বো। কিন্তু যখন আবার ব্যাংকে ঢুকে গিয়েছি, যখন পিএইচডি করে আমি ফেরত এসেছি, তখন আমি মোটামুটি ডিসাইড করে ফেললাম যে আসলে ঠিক আছে আমি এটাতেই কেরিয়ার করব, এখানেই আমার কেরিয়ারটা কেমন। আর এমনি ব্যাংকিং চাকরিটা মেয়েদের জন্য খুবই সিকিউর একটা জব। আর এই অ্যাকচুয়ালি হতাশা বলতে তো ধরুন ছোটোখাটো সমস্যা তো থাকেই। আমার আসলে 3টা বেবি, এবং 3টা বেবি কিন্তু চাকরি পড়ে। আর আমার বড় মেয়েটা কিন্তু আমার ওই যে পিএইচডি করার সময় তাকে ওকে রেখে আমাকে যেতে হয়েছিল। তখন তো আমি যখন পিএইচডি করেছি তখন 90তে আমি পিএইচডি কমপ্লিট করেছি। বোঝেন কিরকম অবস্থা। 90তে আপনি পিএইচডি কমপ্লিট, তখন বাংলাদেশেই তো পিএইচডি হোল্ডার খুব রেয়ার, এবং এই ডিগ্রিটা আমার মানে অ্যাচিভ করা আপনার মাথায় এটা ঢুকালো কে যে পিএইচডি না, ওই যে আমার নিজে থেকেই স্বপ্ন ছিল। আচ্ছা, ওইটা মূলত হচ্ছে কি যে আমার বড় বোনের হাজবেন্ড সে পিএইচডি করে আসছিল আর কি, আমার সবচেয়ে বড় বোন, তার সাথে আমার অনেক গ্যাপ। কিন্তু সেই যখন পিএইচডি, তখন ওই দুলাভাইকে দেখে আমার জানি কেন মনে হতো যে আমি ওই পিএইচডি ডিগ্রিটাই নিব। এটা আমার খুব ডিজায়ার ছিল একটা, এটাও আমার একটা ডিজায়ার ছিল। তো সে থেকেই আমার, এবং স্কলারশিপটা খুব ইজিলি হয়ে গেল, অ্যাপ্লাই করলাম, ইজিলি হয়ে গেল। তারপরে দেখেন স্কলারশিপটা আসলে আমি তো মানে অ্যাভেল করেছি অনেক পরে, আমার নাও হতে পারতো, কারণ আমার বাচ্চা হওয়ার পরে 9 মাস পরে আমি বাচ্চাকে রেখে গিয়েছি। কিন্তু স্কলারশিপটা ঠিকই ছিল, গভর্নমেন্ট স্কলারশিপ ছিল, তো স্কলারশিপটা ঠিকই ছিল। তারপরে মনে করেন আনুষঙ্গিক সব ম্যানেজ করে ছোট বাচ্চাকে রেখে যে আবার ওখানে নিজেকে সেটেল করা, এটা তো কিছুটা একটু ডিফিকাল্ট সময় গিয়েছে। আমার হাজবেন্ড ওয়াজ ভেরি মাচ কোঅপারেটিভ, আই কুড সে দ্যাট। আমরা এখানে একটা আপনাকে থামাবো, আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, এসে আমরা পুরোটা শুনবো। দর্শক, চমৎকার দুজন অতিথি আছেন এবং দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর করে আমরা চ্যালেঞ্জগুলো শুনছি এবং তারা নিজেদেরকে কিভাবে করে স্ট্যাবলিশ করছে, সেখান থেকে কিন্তু আমরা অনেক অনেক অনুপ্রেরণা পাই। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। আগে নিজেকে বদলান, এরকম একটা সুন্দর বিষয় নিয়ে আমরা কথা বলছি। নিজেকে বদলানো মানে এই না যে কারোর কথার উপর সম্মুখীন হয়ে অন্যের কথা মতো চলার জন্য আমরা নিজেকে বদলাবো, ব্যাপারটা আসলে সেটা না।
কিন্তু অনেক সময় দেখা যায় যে নিজেদেরও ভুল ত্রুটি থাকে এবং পরিস্থিতিটাই এমন হয়ে যায় যে নিজের একটুখানি বদলানোতে পুরো পরিস্থিতিটা হয়তো এমনভাবে অন্যরকম হয়ে যায় যেটা কিন্তু সবার জন্য মঙ্গলকর এবং সেটা অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি করে। ও সব কিছুই আসলে নিজের দৃষ্টিভঙ্গি থেকে এবং নিজের সাথেই নিজের চ্যালেঞ্জ, নিজের সাথেই নিজের কম্পিটিশন ধরে রেখে নিজেকে কিভাবে করে গ্রুম আপ করা যায় সেরকম একটা বিষয় নিয়ে আমরা আজকে আড্ডা দিচ্ছি এবং আমাদের সাথে দুজন অসাধারণ অতিথি আছেন। আমরা ম্যামের সাথে কথা বলছিলাম, ডক্টর দৌলতুন নাহার খানম, উনি একজন পরিচালক সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদ। জি ম্যাম, আপনি বলছিলেন যে আপনার পিএইচডির সময়। জি জি ওইটা আমি যেটা বলছিলাম আর কি, আসলে হচ্ছে যে ওই পিএইচডি করার সময় আমার হাজবেন্ড খুব কোঅপারেটিভ ছিল, ওইটা সত্য কথা, যার জন্য আমার জন্য অনেক কাজ অনেক সহজ। যেমন ধরেন আমি যে শুধু ব্যাংকে আছি তা না, কিন্তু আমি অনেক অর্গানাইজেশনের সাথেই জড়িত আছি। আমি ওই যে প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের বোর্ড অফ ডাইরেক্টরসে আছি। প্রিজম বাংলাদেশের কাজটা কি? এটা মূলত একটা এনজিও, এটার মূলত মাইক্রো ক্রেডিটের কাজ করে, ওদের এক্সিকিউটিভ কমিটিতে আমি একজন মেম্বার। তারপর আমি যে সমাজ কল্যাণ অধিদপ্তরের এক্সিকিউটিভ কমিটির মেম্বার, আচ্ছা, গভর্নমেন্টের। তারপরে ওদের বোর্ড অফ ডাইরেক্টরসের আবার আমি একটা মেম্বার। তারপরে আমার নিজেরও ছোটখাটো একটা অর্গানাইজেশন আছে। আসলে ওই যে বদলানোর, সেটা বলছিলেন, সেটা নিয়ে একটু বলবেন। আপনার সেটা একটু বলতে চাই এই জন্য যে আসলে একটু আমি ওই অনেকদিন তো সরকারি কাজ করেছি, তো এখন আমি ভাবলাম যে কিছুটা সমাজ কাজ করি। এবং ওই যে বদলানোর পরিবর্তন অ্যাটিটিউড, যে আমাদেরকে নিজেকে বদলানোর থেকেই কিন্তু এই জিনিসগুলো আসা। যে আসলে দেখেন ওই যে যে সমস্ত মহিলারা আমাদের বাসায় কাজ করে, তারপরে মনে করেন যারা ছোট কাজ করে, যারা পার্মানেন্ট কাজ করে, ওদের ছেলে মেয়েগুলা বা যে ছোট মেয়েটা আপনার বাসায় কাজ করে, সে দীর্ঘ সময় কিন্তু আপনার বাসায় কাজই করে, আপনার সাথে সে কাজ করে, তার কিন্তু রিক্রিয়েশনের কোনো টাইম থাকে না। কিন্তু তার যে সেই ছোট্ট সময়টা চলে যাচ্ছে, এটা তো সে আর ফেরত পাবে না। ওই টাইমটাকে ঘরের গৃহকর্মের কাজ টাজ করার পরে কিভাবে একটু ভ্যালুয়েবল করা যায়, মানে কিভাবে ওকে একটু রিক্রিয়েশন দেওয়া যায়, আমি ওই চিন্তা চেতনা থেকে ওদেরকে নিয়েও চিন্তা করেন? ওদেরকে নিয়েও আমি হঠাৎ করে চিন্তা করলাম যে এই যে বাচ্চা মেয়েগুলো আসে কাজ করে দিনের পর দিন, আমাদের ছোট বাচ্চাদের সাথে ওরা খেলতেছে, কিন্তু ওদেরও তো একটু রিক্রিয়েশনের দরকার। ওরাও তো একটু রিক্রিয়েশন, ওদেরও মনটাও তো পর্যন্ত উঠতে চায়, ওরা একটু বের হয়ে যায়, খেলাধুলা করতে চায়, বই পড়তে চায়, ছবি আঁকতে চায়। ওই চিন্তা চেতনা থেকে আমি মানে একটা অর্গানাইজেশনের কথা চিন্তা করলাম, ওইটা নাম দিলাম আমি পদ্মকলি, যাতে মানে স্বপ্ন যেখানে হবে সত্যি, এটা হয়েছিল আমার স্লোগান আর কি। তা ওইটা থেকে শুরু করেছে। এখন মনে করো ওরা কাজটা সেরে মনে করেন 3টা থেকে 5টা পর্যন্ত আমি অর্গানাইজেশনটা চালাই, সব বাড়ির কাজ টাজ গুছিয়ে দিয়ে এসে ওরা আমার এখানে আসে। তারপরে ছোটা যারা কাজ করে সরি ওই ছোটা বুয়াদের মেয়েদেরকেও, কারণ ওরা যখন মায়েরা যখন কাজ করতে চলে যায় তখন ওই বাচ্চাগুলি কিন্তু ঘরের কাজ করে, ওর ঘরে রান্না করে, ওর ছোট ভাই বোন থাকলে তাকে যত্ন করে, তাকে লালন পালন করে। ওর যে একটা জীবন আছে, ওরও তো একটা জীবন আছে। ওই মাটা যখন কাজ টাজ করে ঘরে ফিরে, তখন 3টা থেকে ও আমার এখানে স্কুলে পড়তে আসে। এখানে আমি লেখাপড়া শেখাই, হাতের কাজ শিখাই, তারপর ওকে মনে করেন যে এমপ্লয়ার চাকরি দিয়েছে, কিভাবে সে তার এমপ্লয়ারকে হ্যাপি করবে এটাও শেখাই, কিভাবে ইস্ত্রি চালাতে হবে, কিভাবে ওয়াশিং মেশিন চালাতে হবে, এগুলো মানে অনেক টেকনিক্যাল কাজও আমরা ওদেরকে শিক্ষা দিই। যার ফলে এবং মাঝে মাঝে আমরা এমপ্লয়ারদের সাথেও মিটিং করি, বলি যে আপনার মেয়েটাকে দেন। মানে আমার এই পর্যন্ত যে সমস্ত এমপ্লয়ার আমাদেরকে দিয়েছে, বাস দে আর মোস্টলি হ্যাপি যে ওরা বাড়িতে গিয়ে সঠিক মতো কাজটা করছে, গুছিয়ে কাজটা করতে পারছে, ওদের সাথে ভালো করে কথা বলতে পারছে। আর সত্যিকার অর্থে আমার কাছে একটা জিনিস খুব অবাক লেগেছে, যে ওদের মধ্যে অনেক কিন্তু সুপ্ত প্রতিভা আছে। মানে ওরা ওই যে কিছুদিন আগে আমাদের এরকম একটা কম্পিটিশন হচ্ছিল ওই শিল্পকলা একাডেমিতে, ওটা হয়েছিল আর কি, ওরকম স্লামদের বিভিন্ন ইয়েতে। তখন আমার স্কুলেরও 4-5টা বাচ্চা এগুলো, এই যে রিসেন্টলি যে আমাদের মানে 16 জুলাই যে গণ অভ্যুত্থানটা হলো, ওটার উপরে 2টা মেয়ে এত সুন্দর একটা চমৎকার ছবি এঁকেছে। যেমন আবু সাইদকে এঁকেছে যেরকম করেছে, তারপরে মানে পতাকা নিয়েছে, খুব সুন্দর ছবি এঁকেছে। এই প্রতিভাটা কিন্তু সে বিকাশ করতে পারতো না যদি আমি তাকে উঠে না নিয়ে আসতাম। আসলে মানে আসলে খুবই সুন্দর সুন্দর মানে অদ্ভুত, এবং হাতের কাজগুলো করে, ওদেরকে একটু টিচ করলে দেখা যাচ্ছে যে ওরা সুন্দর সুন্দর কাজ, হাতের চুড়ি বানাচ্ছে, গয়না বানাচ্ছে, তারপরে জামা কাপড় সেলাই করা, নানান কাজই আমরা অসাধারণ ম্যাম। আমরা এটা আসলে আসলে খুবই সুন্দর যে আপনি এভাবে করে চিন্তা করেন, অনেকে তো সময়ও পায় না। হ্যাঁ মনীষা, তুমি আজকে মনের কথা বলবে বলেছিলে, যে সবসময় তো গানই গাওয়া হয়, তো আমরা তোমার একটু মনের কথা শুনতে চাই, যে যেহেতু আমরা আজকে কথা বলছি যে নিজেকে বদলান, এবং একজন সঙ্গীত শিল্পী হিসেবে কাজ করতে গেলেও দেখা যায় যে অনেক সময় অনেক জায়গায় কিন্তু
হোঁচট খেতে হয় কিংবা হতাশাগ্রস্ত হতে হয়, বিকজ অনেকেই শিল্পী আছে কিন্তু প্রকৃত শিল্পী হিসেবে যে প্রতিষ্ঠিত হওয়াটা প্রপার ট্যালেন্ট সহ, হ্যাঁ, অনেক জায়গায় দেখা যায় ট্যালেন্টের মূল্য নাই, আবার অনেক জায়গায় ট্যালেন্টহীন মানুষই অনেক বেশি প্রস্ফুটিত হচ্ছে। তো তোমার কোনো একটা হতাশার জায়গা থেকে বলো যে কিভাবে নিজেকে তুমি নিজের সাথে পরিচালনা করো। আসলে আমার কথা হচ্ছে, আমি যে কাজই করি না কেন, শিল্পী হই বা যেটাই করি না কেন, চাকরি করি, ভালো মানুষ হতে হবে, মন থেকে খুব ভালো মনের মানুষ হতে হবে। যদি কেউ ভালো মনের মানুষ হয় তাহলে সে সব কিছুতেই জয়লাভ করবে, এটা আমার আমি মনে করি। এবং আমার কাছে মনে হয় দুঃখ আসবে, হতাশা আসবে, হ্যাঁ, অনেকে অনেক কথা বলবে, অনেকে গান পছন্দ করবে না, অনেকে পছন্দ করবে, কিন্তু তাই বলে আমি আমার কোনো কাজকে থামিয়ে রাখবো না। আমি এগিয়ে যাব এবং আমার যেটা ভালো লাগার বিষয় সেটা নিয়েই আমি থাকতে চাই। ইনশাল্লাহ আমি যদি ভালো মানুষ হই তাহলে অবশ্যই ভালো হবে আমার সাথে। আসলে খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেছো মনীষা, এবং খুব সুন্দর করে বলেছো যে সহজভাবে তুমি তোমার জিনিসটা নিয়েই ফোকাস আছো। বাট অনেক সময় হয় না যে খারাপ লাগে, তো অনেক কিছু, ম্যাম আপনার কাছেও আমি জানতে যাবো যে অনেক সময় খারাপ লাগে না অনেক কিছুতে। আচ্ছা, আমাদের সাথে জুমেও আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক আপুরা জয়েন করেছে আমাদের নেক্সাসের। আসলে মনীষা, তুমি যেহেতু আজকে প্রথম, আমাদের এই আপুরা নেক্সাসের তারা কিন্তু সবসময় আমাদের সাথে আছেন এবং আমাদের একটা 46,000 সদস্যর মেম্বার আমরা এই ক্লাবে। আমি দেখতে পাচ্ছি নাহিদা নেলি আপু এসেছেন, তরু আপু এসেছে, মমি আপু, তন্দ্রা আপু, তারপর ওখানে আছেন আরেকজন আপু জয়েন করেছেন, এখান থেকে দেখা যাচ্ছে না। তো আমি একটু সুরমা আপুকে দেখতে পাচ্ছি। জি, আমি একটু সুরমা আপুর সাথে কথা বলতে চাই। সুরমা আপু একটু আনমিউট করবেন। আমরা আজকে কথা বলছি নিজেকে বদলান, আগে নিজেকে বদলান। সো নিজেকে কিভাবে করে সঠিক পথে আপনি রেখেছেন, যে কখনো বদলানোর প্রয়োজন হলে বদলিয়েছেন নিজেকে, সেই দৃষ্টিভঙ্গিটা আছে আপনার মধ্যে, একটু বলবেন আমাদের। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপু আমাকে শিক্ষার জন্য। আসলে আমি সেই পথে এখনো কাজ করতেছি, নিজেকে বদলানোর পথে। আমি গানের সাথে জড়িত। তো দীর্ঘদিন আমি কাজ করেছি। সার্ভিস হোল্ডার ছিলাম আমি 2006 সাল থেকে একাধারে 2019 সাল পর্যন্ত আমি চাকরি করেছি। তো চাকরি প্রয়োজনে এক এক সময় এক এক পরিস্থিতি আমার মোকাবেলা করতে হয়েছে। তো তখন থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমার নিজের জন্য কিছু একটা সময় দরকার। তো সেই ফাঁকে ফাঁকে আমি একটু গানের সাথে জড়িত হয়ে গেলাম চাকরির পাশাপাশি। এখন দেখতেছি যে আমি আমার ওই কাজের পাশাপাশি আমার গানের মধ্যে ঢুকাতে আমি আমার নির্মল একটা পরিবেশ পাইতেছি, ক্রিটিক্যাল পরিবেশ থেকে একটা ভালো একটা পরিবেশ আমি পাচ্ছি। তো এখন এই ভালো একটা পরিবেশ আমি যখন গান করি, তো আমার আশেপাশের পারিপার্শ্বিক লোকজন ওরা কিন্তু কেউ পজিটিভ ভাবে নিচ্ছে, কেউ নিচ্ছে না। তো যারা নিচ্ছে না তারা বলতেছে গান হারাম, গান করা যাবে না, এটা অশ্লীল একটা জিনিস, আসলে অনেক এই কিছু। পারিপার্শ্বিকতার এই ধরনের কথাবার্তা থাকবেই, সেটাকে এত বেশি মনে নিলে হবে না, এটাকে আসলে অতিক্রম করে পরোয়া করেই চলতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু তন্দ্রাপুর সাথে কথা বলবো। জি, তন্দ্রাপু একটু আনমিউট করবেন। যে নিজেকে যে পরিচালিত করা এবং নিজেকে বদলানো, নিজের জন্য যদি কখনো প্রয়োজন মনে করেন, তখন কি বদলিয়েছেন নিজেকে কখনো তন্দ্রাপু? আপু আসসালামু আলাইকুম। সন্ধ্যা আপু, জি, অবশ্যই বদলিয়েছে আপু। কারণ আমার চারপাশের মানুষগুলো যদি আমার কোনো আচরণ বদলালে তারা ভালো থাকে, তাহলে অবশ্যই আমাকে বদলানো উচিত। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। আমি শিশুদেরকে নিয়ে গভর্নমেন্ট হাই স্কুলে কাজ করি টিচার হিসেবে। জি, তো বাচ্চাদের ক্লাসে আমরা ওদের কাছ থেকে ফিডব্যাক শুনি, ওরা পাঠের উপরে ফিডব্যাক দেয়। তো আমি মাঝে মাঝে ওদেরকে বলি যে আমি টিচার হিসেবে আমার ফিডব্যাক দাও, আমাদের কাছ থেকে আমার ফিডব্যাকটা শুনতে চাই। তো ওরা তো আসলে টিচারকে অসন্তুষ্ট করবে বা সামনে বলবে, অনেক সময় বলতে চায় না। তো একদিন আমি বললাম, অনেক ভালো ভালো কথা বললে আমার একটা নেতিবাচক যেটা আমাকে বদলানো দরকার বলো। তো বললো আমাকে একদম খুব অ্যাকুরেট একটা ফিডব্যাক আমাকে দিয়েছে। বলে, মিস আপনি ক্লাসে আরো অল্প কথায় আমাদেরকে যেটা বোঝাতে পারেন, আপনি বলেন বেশি, শুনেন কম। তো
তা আমি বললাম যে এই ফিডব্যাকটা আমি আমার পরিবারেও পেয়েছি, যে আসলে শুনতে হবে বেশি, বলতে হবে কম। তো আমি তারপর থেকে আপু নিজেকে পরিবর্তন করে আমি শুনতাম বেশি, এখন আমি বলি একটু কম ওদের সাথে। বাহ, জীবনে আসলে যখন চমৎকার। যেখানে পাল্টানো দরকার আমি পাল্টেছি। জি চমৎকার, আপু, আমি থ্যাংক ইউ সো পাল্টেছি মাচ নিজেকে। তন্দ্রা আপু, থ্যাংক ইউ সো মাচ। চমৎকার ভাবে আপনি ফিডব্যাকটা নিয়েছেন এবং নিজেকে এত সুন্দরভাবে যে পলিশ করেছেন। দর্শক, আমাদের একটা ছোট্ট বিরতির সময় এসেছে, নিজেকে বদলানোর কথা হচ্ছে এবং আপনাদের দরকার হলে আপনারাও বদলাবেন যদি নিজে থেকে সেটা ফিল করেন, অন্যের কথায় না। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। আমি সম্প্রীতি আছি আপনাদের সাথে এবং আমরা একটা খুব সুন্দর টপিক নিয়ে কথা বলছি, আগে নিজেকে বদলান। যখন মনে হবে, প্রয়োজন মনে করবেন যে নিজের বদলানোর জন্য পুরো পরিস্থিতি এবং পারিপার্শ্বিকতা সব কিছুই মঙ্গল হয়, তাহলে কেন না, এরকম একটা বিষয় নিয়ে আমরা কথা বলছি। চমৎকার দুজন অতিথি এবং জুমের আপুদের সাথে আপনারা জয়েন করে ফেলুন। মনীষা, একটু গান শুনি তোমার কাছে। এত সুন্দর গান গাও এবং এত চমৎকারভাবে বসে আছো, মিষ্টি করে কথা বলো, গান না শুনলে তো ভালোই লাগে না। চলো একটা গান শুনি। আচ্ছা, আমি এবার রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের একটি গান করছি। আচ্ছা। যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে, ওগো যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। শুভক্ষণে কাছে ডাকিলে, লজ্জায় আমায় ঢাকিলে গো। শুভক্ষণে কাছে ডাকিলে, লজ্জায় আমায় ঢাকিলে গো। তোমারে সহজে পেরেছি বুঝিতে, ওগো যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। কে মোরে ফেরাবে অনাদরে, কে মোরে ডাকিবে কাছে। কাহারো প্রেমের বেদনায় আমারও মূল্য আছে, ওগো কে মোরে ডাকিবে কাছে। এ নিরন্তর সংশয়ে হায়, এ নিরন্তর সংশয়ে হায়, পারিনি বুঝিতে আমি তোমারে শুধু পেরেছি বুঝিতে, ওগো যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। খুব ধন্যবাদ। সুন্দর, খুবই সুন্দর মনীষা, চমৎকার। আসলে তোমার গান শুনলে মনে হয় মেসমারাইজড হয়ে ওখানেই আমরা হারিয়ে যাই, কিছুক্ষণের জন্য ভুলে যাচ্ছিলাম আসলে। খুবই চমৎকার, অন্য একটা জগতে চলে তাই গেছে। না, আমিও পরে আমার মনে হলো আচ্ছা শেষ গান। গানের জগতেই চলে ঠান্ডা গেছে। লেগে গলাটা একটু বসে না, গেছে, চমৎকার নাহলে লাগছে। খুব খুব সুন্দর, চমৎকার। কিছুই বোঝা যাচ্ছে না, ঠান্ডা লেগেছে। তবে হ্যাঁ। গানের শিল্পীদের খুব সেনসিটিভ ভাবে Sensitive। থাকতে হয় আসলে, না মানে ওরা একটু সেনসিটিভ হয় যে ঠান্ডা, এসি, আবার আইসক্রিম খাওয়া যায় না। তুমি কি সবসময় এরকম আইসক্রিম খাওয়া যাবে না, ঠান্ডায় থাকা যাবে, লাইফের একটা মানে ফান পার্টটাই কিন্তু নাই হয়ে গেল মনীষা। আমরা একটু আমাদের আপুদের কাছে যাই, তরু আপু, তরু আপুর কাছে যাই, আমাদের পছন্দের তরু আপু। তরু আপু, নিজেকে বদলানো নিয়ে কথা হচ্ছে, নিজের সাথে নিজেকে কিভাবে সেটাকে আপনি সামঞ্জস্য করেন, যে কখনো এমন হয়েছে যে না এখানে আমার বদলানো যথাযথ না, আবার কখনো মনে হয়েছে যে না আসলে বদলানোটাই আমারই ভুল ছিল, কখনো এরকম রিয়েলাইজ করেছেন যে আমারই ভুল ছিল?
আসলে আপু, আহ, সময়ের সাথে কিন্তু তাল মিলিয়ে চলতে হয়। আর বদলানোর ব্যাপারটা আসতেছে যখন, এটা কেউ বললে আমাকে বদলাতে হবে নিজেকে, সেটা আমি মনে করি না। তবে একদমই না। আমি মনে করি, যদি মনে করি যে হ্যাঁ আমাকে বদলাতে হবে, যেমন এখন ছেলেমেয়েরা একটু বড় হয়েছে, তাদের কিন্তু দুইজনের মতামত আমার থেকে অন্যরকম। তখন আমি চিন্তা করি যে ওদেরকে ওদের বিশ্বাসটা আনার জন্য, অথবা ওদেরকে ওদের মতের সাথে আমি কি করি যে আমার মতামতটা অনেক সময় আমি বদলে ফেলি ওদের জন্য, ওদের ভালোর জন্য। কারণ সংসারে বা বাচ্চাদেরকে ভালোবাসা, এটা একটা বড় একটা ব্যাপার আমি মনে করি। যে প্রয়োজনে বদলাতে হবে আপু, এখানে কেউ বললে যে বদলাতে হবে নিজেকে তা না। আমার প্রয়োজনে আমি নিজেকে বদলাতে আমি চাই, এবং খুব এটা সুন্দর। উচিত। আসলে থ্যাংক ইউ সো মাচ তরু আপু। একটু মমি আপুর কাছে যাব। মমি আপু, সেম প্রশ্ন আপনার কাছেও, একটু আনমিউট করবেন, যে নিজেকে কখনো এরকম মনে হয়েছে যে আমি বদলিয়েছি এবং এটা গুড ডিসিশন ছিল? ধন্যবাদ আপু। জি স্টুডিওর আপুদেরকে অনেক অনেক অভিনন্দন, জি জুম আপুদের অনেক অনেক শুভেচ্ছা। আজকের টপিকটা অনেক সুন্দর, আপুদের কথা শুনছি অনেক উপকৃত হলাম। তরু আপুর সাথেও আমি একমত, কারণ আমি মনে করি আপু মানুষ মাত্রই পরিবর্তনশীল। আমি একজন উদ্যোক্তা হিসাবে শুধু এটুকু বলবো যে আমার নিজের প্রয়োজনে বা আমার কর্মক্ষেত্রে যদি বদলানো উচিত মনে হয় তাহলে আমি বদলাবো, কিন্তু কাউকে অনুকরণ করে নয়। অনুকরণ করে বদলালে সেটা কোনো সময় আমার মনে হয় শোভন হয় না আপু। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ নিজের সো মাচ। প্রয়োজনে অবশ্যই জি বদলাতে হবে। থ্যাংক ইউ সো মাচ পরিস্থিতি- মমি আপু, খুব সুন্দর কথা বললো। ম্যাম, আপনার কাছে বলবো যে আপনি যখন হয় না কেউ অনেক বেশি মাশাআল্লাহ সাকসেসফুল হয় এবং প্রত্যেকটা স্টেপ ডেফিনেটলি রাইট ডিসিশন নিয়েছেন ক্যারিয়ারে, দেখে আজকে আপনি এত সুন্দর একটা পজিশনে। কিন্তু যখন ছেলে মেয়ের ক্ষেত্রে বড় করেছেন, সংসার করতে গেছেন, অনেক সময় কিন্তু নিজেকে বদলাতে হয়েছে, মেনে নিতে হয়েছে। আপনার ক্ষেত্রে এমন কখনো হয়নি যে আপনার ছেলে মেয়ে আপনাকে বলেছে যে মা তুমি ভুল, না তুমি এটা করো না, তুমিই তো ভুল করেছো? তো তখন আপনি এরকম হলে আপনি কি করেছেন? হ্যাঁ, এটা তো হরই হচ্ছে না। ওই যে একটু আগে একটা আপু বললো না যে তরু আসলে আপু। ছেলে, এখনকার হয়েছে কি যুগটা পাল্টে গেছে, তাই না? ছেলে মেয়েরা তো আমাদের সাথে অ্যাডজাস্ট করে না, আমাদেরকে উল্টো ছেলে মেয়েদের সাথে Exactly, অ্যাডজাস্ট হ্যাঁ। করতে হয়। উল্টো ঠিক বুঝছেন, আমরা আসলে অ্যাডজাস্ট করেছি বাবা মায়ের সাথে, আর এখন উল্টো ছেলে মেয়েদের সাথে আমরা বাবা মা হিসেবে অ্যাডজাস্ট করতে। কাজে ওদের অনেক সিদ্ধান্তকে আমার ভালো লাগা না লাগার থেকে তো আসলে নির্ভর করছে না, অনেক ক্ষেত্রে ওদের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিতেই হচ্ছে আমাকে কোনো কোনো। এখন আমি মাঝে মাঝে খুবই, এটা আমার কাছে খুব অবাক, মনে করেন আমি এত বড় একটা ডিগ্রি হ্যাঁ। নিয়েছি, এত বড় একটা, কিন্তু আমাকেও কিন্তু অ্যাডজাস্ট করতে হচ্ছে। সো আপনাদের এটাতে ভাবার কোনো কারণ নাই যে আমার ছেলেমেয়েরা এখানে আমাকে ছাড় দিচ্ছে। ওরা তো মনে করে মা তো মাই, মা তো মাই। বুঝতেছেন? আসলে ওরা মনে করে মা তো মা। আমার কাছে মনে হয় কি, আমি পরে রিয়েলাইজ করি, আসলে আমি পরে এভাবে রিয়েলাইজ করি যে আসলে ওরা হয়তো বুঝতে পারে না যে আমি কোন স্টেজে আছি বা আমি কোন পজিশনে আছি। ওরা মধ্যে মনে করে যে মা তো মাই, বাট ওরা ওদের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিতে জানে। ওরা মাঝে মাঝে বলে যে তোমাদের সাথে তো তোমরা তো সে যুগের মানুষ, আল্লাহ। তোমার যুগের সাথে আমার যুগ মিলতেছে না। আমি বলছি যে শুনো, আমার যুগে আমি শ্রেষ্ঠ, তোমার যুগে তুমি শ্রেষ্ঠ, কাজে যুগের সাথে মিলাবো না। কারণ তোমার যুগটা আমার না, আমার যে যুগে আমি ছিলাম সেই যুগে আমি শ্রেষ্ঠ ছিলাম। এখন তোমার যুগে তুমি শ্রেষ্ঠ হও, তাহলে না সেটা ঠিক মতো হবে, তাই না? Exactly, কি সুন্দর হ্যাঁ, answer। আমার যুগের সাথে তুমি যুগে তো বললে তো Exactly, হবে না। হ্যাঁ। কারণ তোমার যুগে আমি শ্রেষ্ঠ হতে তো আসিনি, আমি আমার যুগেই শ্রেষ্ঠ ছিলাম। Wow. কাজে আমার যুগটাকে এখন আমি ফেরাতে পারবো না, আমার যুগে আমি থাকি, তুমি তোমার যুগে থাকো। এটা তো আপনাকে মানে আসলে তো হচ্ছে যে আপনারা বললো না যে সমাজটা তো আসলে পরিবর্তনশীল, আপনাকে সমাজের সাথে কম্প্রোমাইজ করতেই হয়, পরিবর্তন আমাদের কিছু না কিছু করতেই হয়, আমাদের সিদ্ধান্তে পরিবর্তন করতে হয়, অনেক কিছু করতে হয়। কারণ অনেকগুলো নিয়েই তো একটা সমাজ, অনেকগুলো মানুষকে নিয়ে আপনার বসবাস, ছেলে মেয়ে আছে, পাশাপাশি আছে, আত্মীয় স্বজন আছে, কে কি ভাববে, ওগুলো কিন্তু আমাদের চিন্তা চেতনার মধ্যে অনেকটা এফেক্ট করে না? অবশ্যই। অনেক ছেলে মেয়ের affect। কথা তো শুনলাম যে হ্যাঁ। তারা না হয় অন্য যুগের, কিন্তু স্যার তো আপনার যুগেরই। হ্যাঁ, স্যার আবার স্যার আপনার কথা মেনে নেয়। অ্যাডজাস্টেবল, হি ইজ ভেরি মাচ অ্যাডজাস্টেবল, খুবই অ্যাডজাস্টেবল। সে আবার এই আমার সাথেই কম্প্রোমাইজ করতে খুবই পছন্দ করে, এবং সবচেয়ে হয়েছে যে মেয়েদের ব্যক্তি স্বাধীনতাটাকে সে খুব বেশি পছন্দ করে, যেটা আমি 100% এনজয় করি। আমি বলবো যে আমি 100-তে 100 ভাগ এনজয় করি ওইটা। Of এই course. ব্যক্তি স্বাধীনতাটাকে সে খুব বেশি পছন্দ করে, কোনো কাজে সে ইন্টারফেয়ার করে না। আজকে সে একটা অন্য কাজে ছিল, আমি বললাম যে আমার আজকে যেতে হবে লেডিস ক্লাবের এরকম নেক্সাস প্রোগ্রামে আমি যাবো, তো তুমি বাসায় চলে আসো, আমি একটু পরে বের হবো।
বাহ। মানে মানে কোনো কাজে সে কোনো ব্যারিয়ার তৈরি করে না, এটা একটা সাংঘাতিক মানে গুণ তার, আমি বলবো এটাকে। এটাই তো আসলে হ্যাঁ, এবং respect এটা এবং কিন্তু একটা সম্মান। মেয়েকে অনেক উপরে ওঠানোর জন্য অবশ্যই, খুব বেশি অবশ্যই। দরকার। যখন আপনি mental peace থাকে, মেন্টাল পিস থাকে, রাইট। exactly, mental আমাকে peace এই জন্য থাকলে অফিসে সবকিছু অনেক করা কিছু যায়। মানুষ মানে বলতো মাঝে মাঝে, আমি আবার ওই যে অফিসে খুব এলোমেলো যেতে পারতাম না, মানে সবসময় শাড়ি সুন্দর তার সাথে ম্যাচিং করে ব্লাউজ, এটা না হলে কিন্তু আমি এলোমেলো যেতে পারি না। আচ্ছা। যদিও 3টা বাচ্চা আমার অফিসের পরে, কিন্তু সবাই আমাকে বলতো যে ম্যাডাম এত আপনি মেনটেন করেন কি করে, এত কেমনি ম্যানেজ করেন কি করে। আসলে হচ্ছে কি যে আমার অনেকটা সময় আমাকেই নিয়ে আমি দিয়েছি, মানে বাচ্চা টাচ্চা দেওয়ার পরে এটা একটা খুব খুব মানে ইম্পর্টেন্ট আমাকে, কথা আমি এখন বলেছেন, বাইরে নিজেকে যাব, এখন সময় দেয়া। আমার মতো করে আমাকে টাইম দিতে হবে। এটা নিয়ে আমরা আপনার কাছ হ্যাঁ। থেকে আরো শুনবো, এবং অনেকেরই আসলে এই জিনিসটা নিজের যত্ন না, নিয়ে না, কেউ না, সচেতন আমাদের না। দেশে 99% এটা নিয়ে আপনি মহিলারাই আমাদের পারে একটু না। বলবেন, একটা বিরতি থেকে আচ্ছা, এসে আচ্ছা, আসলে okay, thank নিজেকে you. প্রায়োরিটি Right, দেওয়াটা আমার এটা priority খুব আমার কাছে, জরুরি হ্যাঁ, একটা এটাই। কথা। দর্শক, আমরা খুব আসলে জরুরি কথা শুনছি, একটু ছোট্ট বিরতি নিয়ে এখনই আসছি, সাথেই থাকুন। দর্শক, চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। চমৎকার আড্ডা চলছে আগে নিজেকে বদলান সেটা নিয়ে, এবং নিজের ভুল ত্রুটিগুলো নিজেকেই আগে অনুশোচিত হতে হবে এবং অনুধাবন করতে হবে, এরকম একটা সুন্দর বিষয় নিয়ে আমরা আড্ডা দিচ্ছি চমৎকার অতিথি এবং জুমের আপুদের সাথে। আপনারাও কিন্তু জয়েন করে ফেলতে পারেন, আপনাদের নিজেদের অনুভূতিগুলো আমাদেরকে বলতে পারেন। আমি একটু জুমে, আমাদের আরও অনেক আপুরা জয়েন করেছেন, আমি পছন্দের আপুদের দেখতে পাচ্ছি। রেবেকা আপু আছে, হাসিনা আপু আছে, রীতা পদ্মার আপু আছে, ফারহানা আপু জয়েন করেছে। আমি চলে যাব রেবেকা আপুর কাছে যাই। রেবেকা আপু, কোথায় যেন যাওয়া হচ্ছে, থার্সডে এর ফুর্তি মজা হচ্ছে মনে হচ্ছে। রেবেকা আপু, নিজেকে বদলানো নিয়ে কথা হচ্ছে, আপনার কথা বলবেন। হ্যাঁ, ধন্যবাদ সম্প্রীতি, সবাইকে শুভ সন্ধ্যা। আমি আসলে নিজেকে নিয়ে বলতে, আজকে আমরা একটা গ্রুপ নিয়ে একটা মজার শো করে আসলাম, তাহসানের একটা বঙ্গ শো, সেটাতে আমরা সব পার্টিসিপেট করেছিলাম, সেকেন্ড রানার আপ হয়ে আসলাম। তো আমার খুব ভালো নিয়ে থাকতে এবং খুব ভালো লাগে সবার সাথে ভালোভাবে চলতে। আমি কংগ্রেচুলেশনস। যে কোনো ধরনের জয়কে আমরা আসলে সবাই মিলে আনন্দ পাই, তাই না? একজনের আনন্দ সবার মধ্যে একটা আনন্দ ছড়িয়ে দেয়। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে শেয়ার করার জন্য রেবেকা আপু। এই যে তরু আপু কিন্তু খুব মজা পেয়েছে আপনার এই আনন্দে। আমি একটু হাসিনা আপুর কাছে চলে যাব। হাসিনা আপু ছিল তো, এই যে হাসিনা আপু একটু আনমিউট করবেন। চমৎকার একটা বিষয় নিয়ে কথা বলছি, যে নিজেকে বদলানো নিয়ে। কখনো নিজের অনুধাবন করে বদলিয়েছেন নিজেকে এবং মনে হয়েছে যেটা রাইট ডিসিশন ছিল? আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম আপু। শুভ সন্ধ্যা সবাইকে, অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট আপু। জি। আমরা অনেকেই মুখে অনেক কিছু বলি, দেখা গেছে যে আমি নিজেই বদলাই না, কিন্তু অনেকের অনেক পরামর্শ দেই, অনেক বুদ্ধি দেই, অনেক বড় বড় কথা বলি, বুঝছো? এগুলা করা যাবে না। আসলে সত্যিকার অর্থে আগে নিজে বদলাইতে হবে। মনে করো রাস্তায় একটা কাগজ ফেলতেছি, কিংবা পাশের বাড়িতে ঝগড়া হয়েছে, আমিও যাই আর একটু ইন্ধন যোগায় আসলাম, ওইটা করা যাবে না। পারলে আমি একটু চেঞ্জ করে আসবো, যে আপা আমি এটা এইভাবে করলে মনে হয় ভালো হয়, বা এরকম ভাবে হইলে। প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা জায়গায় দেখবা কোনো কোনো ফ্যামিলিতে মেয়েকে অনেক প্রায়োরিটি দেয়, ছেলের বউকে দেয় না। আবার দেখা গেছে কোনো কোনো ফ্যামিলিতে এমনও হয় যে ছেলের বউয়ের জন্য মেয়ে বা অন্যান্য পরিবারের যারা সদস্যবৃন্দ থাকে তাদের সাথে প্রবলেম হয়। কিন্তু এই যে বদলানোটা, এটা আমার নিজে থেকে আগে বদলাইতে হবে। ছেলের বউটাকে আমি পুরোপুরি মেয়ের মতো দেখতে পারবো না, আমাদের এরকম মনে হয়, কিন্তু পারা যায় আসলে চেষ্টা করলে। না পারলেও কিন্তু 50% পারা যায়। এটা যদি চেষ্টা করা হয় তাইলে হয়, তখন দেখা গেছে যে সমঝোতাটাও এবং সম্পর্কটাও ভালো বজায় থাকে। চমৎকার কথা বলেছেন হাসিনা আপু, থ্যাংক ইউ সো মাচ। আসলে মানে অনেক সময় বলে না যে এক গাছের পাতা আরেক গাছের পাতায় কখনো লাগানো যায় না, বাট এটা হচ্ছে দৃষ্টিভঙ্গি। যদি নিজেকে আপনি সেভাবে করে মনে করেন তাহলে আসলেই করা যাবে, এটা করা যাবে না এমন কিছু না। থ্যাংক ইউ সো মাচ হাসিনা আপু, চমৎকার কথা বলেছেন। ফারহানা আপু, আপনি কি বলবেন এই বিষয়ে? হাসিনা আপু এত চমৎকার কথা বললো। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, শুভ সময় এবং স্টুডিওর আপুদেরকে অভিনন্দন। আমিও আসলে পরিবর্তনের ক্ষেত্রে যেটি বলবো সেটি হলো দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে আমাদেরকে। প্রথমত আমাদের যদি দৃষ্টিভঙ্গি যদি ঠিক থাকে তাহলে আমরা নিশ্চয়ই পাল্টাতে পারবো। এবং আজ হাসিনা আপু তো বললেন, আপনিও বললেন এবং খুব সুন্দর করে বলেছেন যে আমরা শুধু নিজেরা বলবো করবো না, এটি হয় না। আমি যদি পাল্টাই, আমার পরিবার পাল্টাবে, সমাজ পাল্টাবে, রাষ্ট্র পাল্টাবে, এটি আমার বিশ্বাস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। নেলি আপুর সাথে কথা হয়নি, নেলি আপু একটু আনমিউট করবেন। নেলি আপু সংক্ষেপে একটু বলবেন আপনার মতামত।
হ্যাঁ, আপু সবাইকে শুভেচ্ছা। আসলে আমিও সব আপুদের সাথে সবার সাথেই একমত। আসলে আগে আমরা যদি কারো পরিবর্তন দেখতে হয় তাহলে অবশ্যই আমাদের নিজেদেরকে আগে পাল্টাতে হবে। আমরা অন্যকে পাল্টানোর আশা করতে পারি না যতক্ষণ আমরা নিজেরা পাল্টাবো না। অন্যের সমালোচনা করবো কিন্তু আমরা নিজেরা পাল্টাবো না, তা কিন্তু হয় না। তো এটা সত্যি সবকিছুর জন্য কথা। আগে আমার নিজেকে পাল্টাতে হবে, তাহলেই কিন্তু সমাজ পাল্টাবে, দেশ পাল্টাবে, সবকিছুই পাল্টাবে। থ্যাংক ইউ সো মাচ, নেলি আপু। রীতা পদ্মার আপুর কাছেও প্রশ্ন করব যে আমরা অনেক সময় দেখা যায় কি সমালোচনাটা বেশি করি, যে আমি নেলি আপুর কথা সুর ধরেই বলবো যে সমালোচনাটা অনেক সময় বেশি করা হয়। সমালোচনাটা না করে যদি নিজে একটু সমালোচনা করে দেখতাম যে আমার এই জিনিসটাও আসলে কি ঠিক ছিল, এটা কখনো করেছেন? নিজেকে নিজে সমালোচক হিসেবে দেখেছেন কখনো? অনেক ধন্যবাদ আপা, সবাইকে শুভ সন্ধ্যা। অবশ্যই আপা, নিজেকে ভালো রাখতে হলে আগে নিজে সমালোচনা করতে হবে। কারণ আয়নার সামনে যখন আপনি দাঁড়াবেন তো আমি তো আমাকে দেখতে পাবো বা যে দাঁড়াবে, তো ভালো আর খারাপ দিকটা যদি আমরা খুঁজে বের করি নিজের, তাহলে কিন্তু আমাদের ভিতরে একটা ভালো পরিবর্তন চলে আসবে। এবং সেই পরিবর্তনটা যদি হয় যে আন্তরিক এবং সততা বা স্বচ্ছ, তাহলে কিন্তু একটা ভালো দিক হয়। আর যদি নেগেটিভ দিকে আমরা যাই তাহলে তো ভুলের কোনো শেষ নাই, সেটা নিজের জীবনে হোক আর অন্যের জীবনে। থ্যাংক ইউ আর সো মাচ। আমাদের যে সংসার করছে আমরা মেয়ে, তাই না, পরিবর্তন হতেই হবে। সত্যি কথা। থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ রীতা আপু, আপা। থ্যাংক ইউ সো মাচ। মনীষা, তোমাকে একটা প্রশ্ন করার ছিল। তুমি রবীন্দ্রসঙ্গীতটাকেই কেন বেছে নিলে, যে রবীন্দ্রসঙ্গীত নিয়েই তুমি থাকবে? কেন সেটা? মানে রবীন্দ্রনাথের উপর তোমার একটা ফ্যাসিনেশন আছে গানে। হ্যাঁ, রবীন্দ্রনাথের গান ভালো লাগার কারণ হচ্ছে আমি যখন গানটা বুঝি তখন দেখলাম যে রবীন্দ্রনাথ যে গানগুলো লিখেছে সবই আল্লাহকে স্মরণ করে, তারপরে আমরা আমাদের প্রিয়জনকে মনে করেও গানটা করতে পারি। তবে সৃষ্টিকর্তার প্রতি তার একটা অন্যরকম ভালোবাসা আছে, তার গানের মধ্যে সেটা প্রকাশ হয়। আচ্ছা, তো আমার এই জায়গাটা খুব ভালো লাগে এবং ওনার এই দিকটা আমার খুব টানে, আধ্যাত্মিক ব্যাপারটা। হ্যাঁ, পূজা পর্যায়ের গান খুবই ভালো লাগে। তো এই রবীন্দ্রনাথের ওই আল্লাহর প্রতি ভালোবাসাটাই আমার মনে খুব নাড়া দেয়। এই জন্যই আমি গান শুনি তোমার একটা, ছোট্ট করে আমরা একটা গান শুনবো আসলে। রবীন্দ্রনাথের শেষ বয়সের একটি গান করছি, অল্প একটু করছি। হ্যাঁ, আজি গোধূলি লগনে বাদল গগনে তার চরণ ধ্বনি আমি হৃদয়ে গুনি, সে আসবে আমার মন বলে সারা বেলা, অকারণ পুলকে আখি ভাসে জলে আজি গোধূলি লগনে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। কথা হচ্ছিল যে নিজেকে যত্ন নেওয়ার কথা। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং তার সাথে আরও জানতে চাবো যে আমরা আজকে কথা বলছি নিজেকে বদলানো নিয়ে। নিজেকে বদলাবো তখনই যখন আমি একটা শক্ত জায়গায় থাকবো, তারপর না আমি রিয়েলাইজ করব যে না, আমার হয়তো ভুল ছিল। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে দেখা যায় যে নিজেকে বদলানোর রিয়েলাইজেশনের আগেই মানুষের এত প্রেশার থাকে, তুমি বদলাও, তোমার ভুল, তোমার দোষ। হ্যাঁ, তো সেই পথটাও কিন্তু নারীদেরকে আসলে স্টেপটা পার করতে হয়। তো আপনি এটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, আসলে হচ্ছে কি যে নিজে এই যে আপুগুলা খুব সুন্দর করতে কিন্তু বলেছে যে আমি একটা জিনিস দেখছি যে আমাদের আসলে আমাদের কিন্তু অনেক পরিবর্তন আসছে, চিন্তা চেতনার মধ্যে কিন্তু অনেক পরিবর্তন আসছে। যা বিশেষ করে আজকে যে মানে অনলাইনে যারা সংযুক্ত আছেন ওই আপুদের কথাগুলো শুনে আমার কাছে খুব ভালো লাগছে যে আসলে আমরা এতটুকু অন্তত চিন্তা করতে শিখছি যে আমাদেরকে পরিবর্তন করতে হবে। কিন্তু বারবারই কিন্তু দেখেন প্রতিটা আপুই বলেছে যে আমরা নিজের জন্য নিজে পরিবর্তন হবে, কিন্তু অন্যের জন্য কিন্তু পরিবর্তন হবে না। তার মানে আমি রিয়েলাইজ করবো যে আমার কি করা উচিত, আমার কি করতে হবে। তারপরে সেক্ষেত্রে যদি আমার মনে হয় যে আমার মানে পরিবর্তন হওয়া দরকার, সেক্ষেত্রে আমি পরিবর্তন হবো।
আরেকটা জিনিস যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আসলে মেয়েরা আমরা যে একটু খামখেয়ালি করি, অ্যাকচুয়ালি আমাদের মানে আমাদের সবসময় আমাদের মনে হয় জীবনটা কিন্তু আপনার জন্য, আপনিই কিন্তু, এটার কিন্তু কোনো বিকল্প নাই। আপনার জন্য আপনার কোনো ছেলে মেয়ে তা না, আমার জন্য আমার মতো করে কেউ ভালোবাসবে না। আপনার জীবনকে আপনি যত বেশি ভালোবাসবেন ততই কিন্তু আপনার পরিবর্তনটা মানে লক্ষণীয় হবে, আপনি নিজেকে সেভাবে গড়তে পারবেন। কারণ আমি নিজেকে ভালোবাসি, নিজেকে সুন্দর রাখতে পছন্দ করি, আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। এটার জন্য কিন্তু অন্য কারোর সিদ্ধান্ত আপনাকে বলবে না, বা আর আশেপাশের পরিবেশটা হয়তো কিছুটা আপনাকে মানে স্পিডটা করতে পারে, আপনার স্পিড আপ করতে পারে, কিন্তু পরিবর্তনটা কিন্তু আপনি নিজেকেই আনতে হবে। এখন আপনি মনে করেন একটা কাজ করবেন, সেটার জন্য আপনাকে নিজেকেই তৈরি করতে হবে, এটা কেউ কিন্তু আপনাকে তৈরি করে দেবে না। আর এমনিতেও আপনি জানেন যে চলার পথে তো আমাদের অনেক বাধা বিপত্তি থাকে, পারিবারিক বাধা থাকে, সামাজিক বাধা থাকে, অফিস আদালতেও যারা কাজ করে তাদেরও সো মেনি প্রবলেমস থাকে। এই প্রবলেমসগুলো কিন্তু ওভারকাম করে একটা মেয়েকে কাজ করে, কারণ মেয়েটার কিন্তু অনেক দিক, একটা মনে করেন অফিস, সেই সমানতালে আপনার সংসার, সেই সমানতালে আপনার বাচ্চা, প্রত্যেকটা দায়িত্বকে সুচারুরূপে করতে হলে আপনাকে অনেক ম্যানেজ করতে হয়, অনেক বেশি পরিবর্তন করতে হয় আপনার জীবনকে, আপনার লাইফস্টাইলটাকে অনেক বেশি পরিবর্তন করতে হয়। সেই পরিবর্তনের ভিতর দিয়ে যেই কিন্তু আজকে আমাদের এই পজিশন, আজকে আমাদের আপুরা, প্রত্যেকটা আপুর কথা অত্যন্ত ভালো লেগেছে যে আসলে যে আমাদের মধ্যে যে একটা চিন্তা আসছে যে আসলে মানে কিছু পরিবর্তন করতে হলে আমাকে আগে নিজে পরিবর্তন, যেমন একজন একটা আপু তার ছেলের বউয়ের কথা বলে, যেটা আমাদের একটা খুবই কমন সমস্যা, খুবই ভেরি কমন সমস্যা। কিন্তু এটা আমরা বুঝি না যে আসলে আমাদেরকেও তো পরিবর্তন দেখতে হবে, বিইং এ মাদার ইন ল, আমাকেও আমাকে পরিবর্তন আনতে হবে। থ্যাংক ইউ সো মাচ আপু, আসলে আমাদের এত ভালো লেগেছে, আসলে সময় শেষ হয়ে যায় কিভাবে জানি না। থ্যাংক ইউ, আসলে ধন্যবাদ সম্প্রীতি, আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ নেক্সাস টিভি কর্তৃপক্ষকে, ধন্যবাদ লেডিস ক্লাবকে, এত চমৎকার এরকম আপনারা আয়োজন করেছেন, এবং আমার লেডিস ক্লাবের আয়োজনটা খুবই ভালো লাগছে, আমি ওটার একটা মেম্বার। আমি মনে করি যে এটা আসলে মেয়েদেরকে বিকশিত হওয়ার একটা বিরাট প্ল্যাটফর্ম আমি মনে করি, এবং আপনারা যেভাবে আয়োজনগুলো করছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমাদের আসলে আজকে এখানেই শেষ করতে হচ্ছে। চমৎকার দুজন অতিথির সাথে ছিলাম। পরিবর্তনশীল হতে হবে, তবে সেটা আমাদের নমনীয়তা, দুর্বলতা থেকে না। এবং আপনারা আমাদের সাথে সবসময় আছেন, কালকে আবার চলে আসবো, আমি চলে আসবো সুন্দর একটা টপিক নিয়ে, সুন্দর দর্শক এবং অতিথি নিয়ে। সাথে থাকুন। আমরা আজকে এখানেই শেষ করছি। মনীষা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা একটা গান শুনতে শুনতেই শেষ করে দিই। সবাইকে আল্লাহ হাফেজ। আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়, তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায়, আমি তোমার বিরহে রহিব বিলীন। আর গাইতে হবে না।